এখান থেকে আর নামা যাবে না কিন্তু। আরব সাগরের নীল জলের বুকে অবস্থিত এলিফ্যান্টা দ্বীপ, যা ঐতিহাসিকভাবে ঘারাপুরি নামে পরিচিত। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে প্রায় 11 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই দ্বীপের ইতিহাস খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর বৌদ্ধ হিনজান পর্যায় থেকে শুরু করে মধ্যযুগীয় হিন্দু রাজবংশ এবং পরবর্তীকালে পর্তুগিজ, মারাঠা ও ব্রিটিশদের কাছে ছিল রক্ষা কবচ। দুটো পাহাড়ের তৈরি একটা দ্বীপ। পুরো পাহাড়ে আছে মোট 7টি গুহা, যার পেছনে রয়েছে 2000 বছরের ইতিহাস। এই ভিডিওতে তারই ইতিহাস জানব। নমস্কার, আমি গৌরব। আজকের ব্লগে আমরা চলছি মুম্বাই থেকে এলিফ্যান্টা ক্যাভস। মুম্বাই মানে শুধু লোকাল ট্রেন, উঁচু বিল্ডিং আর রাত জাগা শহর, কিন্তু এই শহরের বুকের কাছেই লুকিয়ে আছে এমন এক ইতিহাস যার বয়স 2000 বছরেরও বেশি। আপনি যেখান থেকেই আসুন, আপনাকে প্রথমে আসতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। গেটওয়ে অফ ইন্ডিয়া ব্রিটিশ আমলে তৈরি। এটাই এলিফ্যান্টা যাত্রার আসল শুরু। এখান থেকেই ছাড়ছে লঞ্চ বা ফেরি। নৌযাত্রায় সময় লাগে প্রায় 60 মিনিট। ফেরি চলাচল মূলত সমুদ্রের অবস্থা এবং পর্যটন সময়ের ওপর নির্ভর করে। সাধারণত সকাল 9টা থেকে প্রথম ফেরি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে যাত্রা শুরু করে এবং শেষ ফেরি দুপুর 2টার দিকে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতি সোমবার গুহা ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকে, ফলে ফেরি পরিষেবা সেই দিন বন্ধ রাখা হয়। লঞ্চ ছাড়তেই চারপাশে শুধু আরব সাগর, হালকা বাতাস আর দূরে ধীরে ধীরে ছোট হয়ে আসা মুম্বাই শহর। সমুদ্র, পাখি, ঢেউ আর পেছনে ফেলে আসা শহরের স্কাইলাইন। ধীরে ধীরে চোখে পড়বে সবুজ ঘেরা একটা দ্বীপ। এটাই এলিফ্যান্টা আইল্যান্ড। এলিফ্যান্টা জেটিতে নামার পর থেকেই আলাদা একটা পরিবেশ। জেটি থেকে এলিফ্যান্টা ক্যাভসের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এই পথটা আপনি দুভাবে যেতে পারেন, হেঁটে অথবা ছোট টয় ট্রেনে। আমরা হেঁটে উঠছি, কারণ পাথরের দুধারের দোকান, লোকাল মানুষ আর পাহাড়ের আসল অনুভূতি পেতে হলে হাঁটাটাই সেরা। দ্বীপটি 2টি পাহাড় নিয়ে গঠিত। পূর্ব দিকে পাহাড়টি স্তূপ পাহাড় এবং পশ্চিম দিকের পাহাড়টি ক্যানন হিল বা গান হিল নামে পরিচিত। জোয়ারের সময় এর আয়তন প্রায় 4 বর্গ কিলোমিটার এবং ভাটার সময় এটি প্রায় 10 বর্গ কিলোমিটার বৃদ্ধি পায়। দ্বীপের জনসংখ্যা বর্তমান প্রায় 1200 জন, যারা মূলত ওগ্রি এবং কুনবি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের প্রধান পেশা একসময় মাছ ধরা এবং ধান চাষ থাকলেও বর্তমানে অধিকাংশ পরিবার পর্যটনের ওপর নির্ভরশীল। দ্বীপে পর্যটকদের জন্য খাবার সুবিধা দিতে স্থানীয় বাসিন্দারা অসংখ্য ছোট রেস্তোরাঁ ও ক্যাফে পরিচালনা করেন। ये 400 अपन सोचे थे, ये 400 का तो बोलो। आधा घंटा का है। তবে পাহাড়ে প্রবেশের মুখে দেখবেন এখানে অনেক বানর থাকে, তাই হাতে খাবার থাকলে একটু সাবধান। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার। দুই পাশে স্থানীয় হস্তশিল্পী ও প্রত্নবস্তুর দোকান পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। যারা সিঁড়ি ভাঙতে অক্ষম বা শারীরিকভাবে চ্যালেঞ্জ, তাদের জন্য পালকি বা ডুলিবাহক ব্যবস্থা রয়েছে। পাহাড়টি তৈরি হয়েছে বেলাস্ট শিলা দিয়ে, যা তৈরি হয়েছে আগ্নেয়গিরি লাভা জমে। এখানে আছে মোট 7টি গুহা। এই গুহাগুলো কিন্তু প্রাকৃতিক নয়, পুরোটাই পাহাড় কেটে তৈরি। ইতিহাসবিদদের মতে এই গুহাগুলোর নির্মাণ শুরু হয় খ্রিস্টীয় 5ম থেকে 8ম শতকের মধ্যে। এলিফ্যান্টা নামটা ভারতীয় নয়, পর্তুগিজরা 1600 শতকে এখানে আসেন। তারা দ্বীপের কাছে একটি বিশাল হাতির মূর্তি দেখতে পায়। সেই থেকে তারা দ্বীপটির নাম দেয় এলিফ্যান্টা। আসল প্রাচীন ভারতীয় নাম ছিল ঘারাপুরি, যার অর্থ গুহার শহর। আর সেই হাতির মূর্তি নেই, কিন্তু নামটা থেকে গেছে ইতিহাসে। এলিফ্যান্টা দ্বীপের ধর্মীয় ও স্থাপত্যিক ইতিহাস অত্যন্ত গভীর। যদিও এটি বর্তমানে শিবের গুহার জন্য সর্বাধিক পরিচিত, তবে এই গুহা বৌদ্ধ ধর্মের সাথেও নিবিড়ভাবে জড়িত ছিল। এলিফ্যান্টা দ্বীপের সামরিক ইতিহাস আরব সাগরের নৌ আধিপত্যের একটি দীর্ঘ লড়াইয়ের অংশ। এই দ্বীপের নিয়ন্ত্রণ যার হাতে থাকত, সেই মুম্বাই হারবারের প্রবেশপথ এবং বাণিজ্যিক রুটগুলোর নিয়ন্ত্রণ করতে পারত। 1534 সালে গুজরাটের সুলতান বাহাদুর শাহের কাছ থেকে পর্তুগিজরা এই দ্বীপের নিয়ন্ত্রণ লাভ করে।
পর্তুগিজদের আগমনের পর থেকেই এই দ্বীপে ধার্মিক উপাসনা বন্ধ হয়ে যায় এবং এটি একটি সামরিক ঘাঁটিতে পরিণত হয়। মারাঠা সাম্রাজ্যের নৌশক্তির উত্থানে এলিফ্যান্টা দ্বীপ এবং পার্শ্ববর্তী জলসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ছত্রপতি শিবাজী মহারাজ প্রথম ভারতীয় শাসক ছিলেন যিনি আধুনিক নৌবাহিনী গুরুত্ব দিয়েছিলেন। মারাঠা নৌবাহিনী মূলত ছোট এবং দ্রুতগামী জাহাজ ব্যবহার করত, যা অগভীর উপকূলীয় জলভাগে ব্রিটিশ ও পর্তুগিজদের বিশাল আকার জাহাজকে পরাজিত করতে সক্ষম ছিল। 1683 থেকে 1684 সালে সাম্ভাজি মহারাজের শাসনকালে পর্তুগিজদের বিরুদ্ধে ভয়াবহ নৌযুদ্ধ হয়। মারাঠারা মুম্বাই ও গোয়ার মধ্যবর্তী অনেক পর্তুগিজ দুর্গ ও গ্রাম দখল করে নিয়েছিল। যদিও এলিফ্যান্টা দ্বীপটি সরাসরি মারাঠাদের অধীনে দীর্ঘকাল ছিল না, তবে মারাঠা নৌবাহিনী সিদ্ধি এবং ইউরোপীয়দের সাথে ক্রমাগত সংঘর্ষে যুক্ত ছিল। সিদ্দিরা মুঘলদের সাথে জোট বেঁধে মারাঠা উপকূলে লুটপাট চালাত। শিবাজী এবং সম্ভাজি মহারাজ দ্বীপ জয়ের জন্য অসংখ্যবার আক্রমণও চালিয়েছিলেন, কিন্তু সিদ্দিদের নৌশক্তি এবং দ্বীপটি দুর্ভেদ স্থাপত্যের জন্য তা সম্পূর্ণ সফল হয়নি। 1661 সালে মুম্বাই দ্বীপপুঞ্জ ব্রিটিশদের হাতে আসার পর এলিফ্যান্টা দ্বীপটি প্রাথমিকভাবে পর্তুগিজদের অধীনেই রয়ে গিয়েছিল, যা ব্রিটিশদের জন্য একটি নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে 1800 শতকের শেষের দিকে এবং 1900 শতকের শুরুর দিকে ব্রিটিশরা দ্বীপটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে এবং একে একটি সুরক্ষিত সামরিক চৌকিতে রূপান্তরিত করে। কামান দ্বীপের পশ্চিম পাহাড়টি ক্যানন হিল নামে পরিচিত হওয়ার মূল কারণ হল ব্রিটিশদের দ্বারা স্থাপিত শক্তিশালী কামানসমূহ। মুম্বাই হারবারকে জলদস্যু এবং বিদেশি নৌ আক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্রিটিশরা এই উঁচু স্থানে ভারী প্রতীক্ষার ব্যবস্থা গড়ে তোলে। এখানে অবস্থিত প্রধান কামান হল 1866 সালের, যা 61 পাউন্ডের রাইফেল। এটি ইংল্যান্ডের উলউইচ আর্সেনালের রয়্যাল গান ফ্যাক্টরিতে নির্মিত হয়েছিল। এই কামানগুলো 360 ডিগ্রি ঘোরানোর ক্ষমতা রাখত, যা নিচের গিয়ার এবং চাকা পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। দেখলে বোঝা যায় যে তৎকালীন সময়ে এগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তি ছিল। কামানের পেছনে অবস্থিত সিঁড়ি ও সুড়ঙ্গগুলো গোলা বারুদ ব্যবহারের জন্য ব্যবহৃত হতো। কামানের ঠিক নিচেই বিশাল আকার বাংকার রয়েছে, এগুলি গোলা বারুদ এবং গান পাউডার মজুত করার জন্য ব্যবহৃত হতো। এই কামানগুলো সমুদ্রে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে গোলা নিক্ষেপ করতে সক্ষম ছিল, যা সে সময়ের শত্রু জাহাজগুলোকে মুম্বাইয়ের বন্দরের ধারে কাছে আসতে বাধা দিত। দেখা হচ্ছে একটা নতুন জায়গার সাথে।